Hello friends, I am MD Harun Rashid and today in this video I will discuss about menstrual and estrous cycle from the chapter Human Reproduction, especially for NEET aspirant from class 12 Human Reproduction. So don't be late, let's start. এখানে আজকে আমরা ডিসকাস করব যে মেনস্ট্রুয়াল সাইকেল এবং স্ট্রাস সাইকেল কি এবং এদের বিভিন্ন দশাগুলোতে কি হয় সে সম্পর্কে বিস্তারিত আলোচনা আমরা এখানে করব। তো মেনস্ট্রুয়াল সাইকেল মানে হচ্ছে যে মেনস্ট্রুয়াল সাইকেলটা হচ্ছে প্রত্যেক মাসে ফিমেল বডিতে তোমার এন্ডোমেট্রিয়াম অলটা শেডিং হয়ে যায় বা ঝরে পড়ে যায় এবং নতুন আবার এন্ডোমেট্রিয়াম অল তৈরি হয়। এন্ডোমেট্রিয়াম অল কোথায় তৈরি হয়? ইউটেরাস বা জরায়ুতে তৈরি হয়। কেন তৈরি হয়? কারণ এন্ডোমেট্রিয়াম অলের মধ্যে ইমপ্লান্টেশন হয়। ইমপ্লান্টেশন বলতে তোমার জাইগোটটা এসে সেখানে পতিত হয়, অর্থাৎ জাইগোটটা এসে সেখানে বসে, সেখানে ডেভেলপ করে। তাই সেই নতুন জাইগোটকে স্বাগত জানার জন্য বা নতুন জাইগোটকে এখানে ইমপ্লান্ট করার জন্য আমাদের এন্ডোমেট্রিয়াম অলকে প্রতি মাসে ফিমেল বডি নতুনভাবে তৈরি করে। ওকে, তো চলো দেখি, শুরু করি। এবার হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। The reproductive cycles in the female primates এবং নন প্রাইমেট দুটো ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে মাঙ্কি, এপস, হিউম্যান বিংস, এরা হচ্ছে প্রাইমেটস, কারণ যাদের মধ্যে ব্লিডিং হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেলের সময়। আর নন প্রাইমেটস বলতে যেমন ডগ, ক্যাট, এদের মেনস্ট্রুয়াল সাইকেল হয়, কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেলে ব্লিডিং হয় না। এদের এন্ডোমেট্রিয়াম অলটা শরীরের মধ্যে রিঅ্যাবজর্ব হয়ে যায়, আবার পুনঃশোষণ হয়ে যায়, বলে এদেরকে স্ট্রাস সাইকেল বলা হয়ে থাকে। মাঙ্কি, এপস অ্যান্ড হিউম্যান বিংস। তাহলে প্রাইমেটস বলতে কাদের বোঝাচ্ছে? মাঙ্কি বোঝাচ্ছে, এপসকে বোঝাচ্ছে এবং হিউম্যান বিংকে বোঝানো হচ্ছে। হয় is called menstrual cycle। তাহলে মাঙ্কি, এপস এবং হিউম্যান বিং, মানুষের মধ্যে কি হয়? মেনস্ট্রুয়াল সাইকেলের সময় এন্ডোমেট্রিয়াম অলটা ঝরে পড়ে বা দেহের বাইরে বলে ব্লিডিং হয়, বলে এদের সাইকেলকে মেনস্ট্রুয়াল সাইকেল বলা হয়। The first menstruation begins at puberty and is called menarche। তাহলে পুবার্টি অর্থাৎ বয়স সন্ধিকাল, যখন আমাদের কৈশোর থেকে যৌবনের দিকে এগোচ্ছি, সেটা 12-13 হতে পারে, 15-16 হতে পারে, 18 হতে পারে, বিভিন্ন ওয়েদার কন্ডিশনটা বিভিন্ন আবহাওয়া বিভিন্ন হতে পারে। তো এই পুবার্টি লেভেলে আমাদের শরীরে কি হয়? ফিমেল বডিতে তোমার মেনস্ট্রুয়াল সাইকেল আরম্ভ হয়, এবং যখন আরম্ভ হয় সে আরম্ভের স্টেজটাকে বলা হচ্ছে মেনার্চ বা মিনার্ক। ইন ফিমেল menstruation is repeated at an average interval of about 28 to 29 days, and the cycle of events starting from one menstruation till the next is one called menstruation cycle। ক্লিয়ারলি বুঝতে পারলেন যে মানুষের স্ত্রী দেহে মেনস্ট্রুয়াল সাইকেলটা কতদিন স্থায়ী হয়? 28 থেকে 29 দিন স্থায়ী হয়, এবং প্রতি মাসে নির্দিষ্ট ইন্টারভাল অর্থাৎ 28 থেকে 29 পর আবার পুনরায় রিপিট হয়। তো এক মাসের যে 28 থেকে 29 দিন পর্যন্ত যে মেনস্ট্রুয়াল সাইকেল চলে, বা যে চক্র চলে, সেই চক্রটাকে আমরা বলছি কি? মেনস্ট্রুয়াল সাইকেল। তাহলে একটা মানুষের স্ত্রী দেহে 28 থেকে 29 দিন ধরে যে চক্র চলে, রিপ্রোডাক্টিভ সাইকেল, জনন চক্র চলে, সেটাকে বলা হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল। One ovum is released during the middle of each menstrual cycle। মোটামুটি 13 থেকে মেনস্ট্রুয়াল সাইকেল যেদিন থেকে শুরু হলো, তার 13 থেকে 15 দিনের মধ্যে একটা এগ রিলিজ হবে। কোথা থেকে? ডিম্বাশয় থেকে। এবং সেটা কার দ্বারা? সেটা কি বলা হয়? সেটাকে ওভিউলেশন বলা হয়ে থাকে। ওভিউলেশনে 13 থেকে 15 দিন পরে এই যে ডিমটা দেয়, এটা ধরো ডিম্বাশয়ের মধ্যে, যেখানে আমাদের কি হচ্ছে, এগুলো হচ্ছে প্রাইমারি ফলিকল তৈরি হতে শুরু করছে। প্রাইমারি ফলিকল তৈরি হবে জার্ম সেল, জার্মিনাল এপিথেলিয়াম বা জার্মিনাল আবরণী কলা থেকে শুরু হবে। প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি ফলিকল, টার্সিয়ারি ফলিকল এবং হচ্ছে প্রি ওভিউলেটরি ফলিকল। এখানে এসে কি হয়? ফলিকলটা ভেঙে গিয়ে ওখান থেকে এগটা রিলিজ হয়ে গেল।
এটাকে বলা হচ্ছে ওভিউলেশন ফেজ। কোথায় রিলিজ হবে? এগটা তোমার এখান থেকে রিলিজ হয়ে কোথায় যাবে? ফেলোপিয়ান টিউবের মধ্যে যাবে। এখান থেকে রিলিজ হয়ে ফেলোপিয়ান টিউব, এই ফেলোপিয়ান টিউবের মধ্যে যাবে। এটা কত? 13 থেকে 15 দিনের মধ্যে। মেনস্ট্রুয়াল সাইকেল চালু হওয়ার 13 থেকে 15 দিনের মধ্যে তোমার এই সাইকেলটা ওভিউলেশন হবে। ওকে, The major events of menstrual cycles are shown in figure 29. এবার menstrual cycle কি কি ফেজ দেখতে পাওয়া যাচ্ছে দেখো। প্রথম হচ্ছে মেনস্ট্রুয়েশন, 1 থেকে 5 বা 7, 1 থেকে 5 বা 7 দিন পর্যন্ত হবে মেনস্ট্রুয়েশন অর্থাৎ ব্লিডিং সাইকেল। এই যে দেখো, এটা হচ্ছে এই যে এটা এন্ডোমেট্রিয়াম ওয়াল, অর্থাৎ এই জরায়ুর মধ্যবর্তী ভিতরের দিকে যে ওয়ালটা থাকে তাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম ওয়াল। এই এন্ডোমেট্রিয়াম ওয়ালটার কি হচ্ছে? শেডিং হচ্ছে, অর্থাৎ এই যে আগের যে এন্ডোমেট্রিয়াম ওয়ালটা ছিল আমার, যেটা আগে তৈরি হয়েছিল জাইগোটকে ইমপ্লান্ট করার জন্য, সে ওয়ালটা কি হচ্ছে? ব্লিডিং হচ্ছে, কেটে কেটে বাদ হয়ে যাচ্ছে, বাদ হয়ে বেরিয়ে আসছে। যখন বেরিয়ে আসছে বডির বাইরে, তখন এই সময়টাতে কী হবে? ব্লিডিং হবে। অর্থাৎ 1 থেকে 5 বা 7 দিন, কোনো কোনো ক্ষেত্রে কারোর ক্ষেত্রে 5 দিন, কারোর ক্ষেত্রে 1 থেকে 3 দিন হতে পারে, কারোর ক্ষেত্রে আবার 1 থেকে 7 দিন পর্যন্ত ব্লিডিং হবে, ব্লাড বেরিয়ে আসে। ব্লাডটা আসলে কিছু না, এটা হচ্ছে যে এন্ডোমেট্রিয়াম ওয়ালটা এর আগের মাসে তৈরি হয়েছিল, সেই মাসের এন্ডোমেট্রিয়াম ওয়ালটা বেরিয়ে আসবে। এরপর 7 দিনে এটা হচ্ছে এই জন্য মেনস্ট্রুয়েশন ফেজ। এরপর হচ্ছে ব্লিডিং, এরপর হচ্ছে ফলিকুলার ফেজ। 7 ডেজ থেকে শুরু করে 13 ডেজ, মোটামুটি 13 ডেজ পর্যন্ত তোমার হচ্ছে ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজ মানে যখন এন্ডোমেট্রিয়াম ওয়ালে এই শেডিং হচ্ছে, অর্থাৎ ওয়ালটা যখন ঝরে ঝরে বেরিয়ে আসছে, তখন কিন্তু ওভারির মধ্যে এই ফলিকলগুলো তৈরি হচ্ছে, অর্থাৎ প্রাইমারি ফলিকল, সেকেন্ডারি, টার্সারি, প্রি ওভিউলারি ফলিকল। এই ফলিকলগুলো তৈরি হচ্ছে, ম্যাচিওর ফলিকল বলা হচ্ছে এটাকে, এটা তৈরি হচ্ছে, এই জন্য এটাকে বলা হচ্ছে ফলিকুলার ফেজ। এখানে কিন্তু আবার এন্ডোমেট্রিয়াম ওয়ালটা কিন্তু তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে? কারণ এখান থেকে কি বেরোয়? প্রোজেস্টেরন হরমোন বেরোয়। এই ফলিকুলার ফেজ থেকে প্রোজেস্টেরন হরমোন বেরোয়। এই প্রোজেস্টেরন হরমোন কি করবে? তোমার পপুলেশন ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়। প্রথম কি হচ্ছে? প্রথম হচ্ছে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়, ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন ওয়ালটা, এই হরমোনটা তোমার এই ওয়ালটাকে ফর্মেশন হতে সাহায্য করে। এরপর 13 দিনের পরে, 13 থেকে 15 দিনের মধ্যে এইটুকু জায়গার মধ্যে কি হচ্ছে? এগটা রিলিজ হচ্ছে। কোথা থেকে? ওভারি থেকে। তাই এটাকে বলা হয় ওভিউলেটরি ফেজ। ওভিউলেটরি ফেজ, ওভারি ফেজ বলতে যখন এগ যে রিলিজ হচ্ছে, ডিমটা যে বেরিয়ে আসছে ডিম্বাশয় থেকে, সেই ডিম্বাশয় থেকে এই সময় যদি কোনো ইন্টারকোর্স হয়, বা এই সময় যদি কারোর মধ্যে সংযোগ হয়, ইন্টারকোর্স হয়, তাহলে কিন্তু স্পামটা এগটা পেয়ে গেলে এর ফার্টিলাইজেশন হয়ে যাবে। বিশেষ করে এই 13 থেকে 15 দিনের মধ্যে যখন এগটা রিলিজ হচ্ছে, তখন কিন্তু বাচ্চা আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। নর্মালি বাচ্চা আসে তোমার 11 থেকে 18 বা 19 দিনের মধ্যে, কারণ একটা ডিম রিলিজ হওয়ার পর 48 ঘন্টা পর্যন্ত তোমার সতেজ থাকে, 48 ঘন্টা পর্যন্ত সতেজ থাকে। কিন্তু একটা শুক্রাণু তোমার মানে ফিমেল বডিতে এন্ট্রি করার পরে মোটামুটি 72 ঘন্টা পর্যন্ত অ্যাক্টিভ থাকে। তাই বলা যায় যে 11 থেকে 19 তারিখের মধ্যে যদি কেউ সেক্সুয়াল ইন্টারকোর্স করে, তবে সেখানে বেবি আসার সম্ভাবনা সবচেয়ে প্রবল। এবং এই 13 থেকে 15 বা 17 দিনের মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে হচ্ছে চান্স থাকে যে বাচ্চা ধারণ করবে, বাচ্চা চলে আসবে। তারপরে এবার হচ্ছে এবার 17 থেকে 28 তারিখ বা 29 তারিখ পর্যন্ত এই সময় কি হয়? এই সময় এগটা যে রিলিজ হলো, সেই এগটা যদি ফার্টিলাইজেশন করলো, অর্থাৎ শুক্রাণু যদি পেয়ে গেল, তাহলে কি হবে? নিষেক হবে। এবং নিষেক হওয়ার পরে সেটা এসে কোথায়? এখানে এসে জমা হবে, এখানে এসে ইমপ্লান্ট হবে এবং এখানে যে বাইরে যে চামড়াটা পড়ে থাকলো, কর্পাস লুটিয়ামস বলা হয়, কর্পাস লুটিয়াম। এই কর্পাস লুটিয়াম যদি থাকে, তাহলে কর্পাস লুটিয়াম কি হবে? তোমার প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করতে থাকবে, প্রোজেস্টেরন হরমোন। এবং এই প্রোজেস্টেরন হরমোনই তোমার কি করবে? তোমার প্রেগনেন্সিটাকে মেনটেন করবে, অর্থাৎ এন্ডোমেট্রিয়াম ওয়ালকে ঠিকঠাকভাবে রাখবে। আর যদি নিষেক না হয়, সেক্সুয়াল ইন্টারকোর্স না হয়, তাহলে কি হবে?
এগটা তোমার 48 ঘন্টা পরে নষ্ট হয়ে যাবে এবং কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে গিয়ে আবার তোমার নতুনভাবে ফলিকুলার পরের মাসে নতুন আবার মাসিক চক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল স্টার্ট হয়ে যাবে। তাহলে ঘটনাগুলো কি বললাম? প্রথমে 1 থেকে 5 বা 7 দিনের মধ্যে মেন্স হবে, অর্থাৎ ব্লিডিং হবে। ব্লিডিং হওয়ার মানে হচ্ছে এন্ডোমেট্রিয়াম ওয়ালটা কেটে কেটে বাইরে বেরিয়ে চলে আসবে। 2 নম্বর হচ্ছে কি ফলিকুলার ফেজ, 7 থেকে 13 দিনের মাথা পর্যন্ত ফলিকুলার ফেজ, অর্থাৎ এখানে গ্রাফিয়ান ফলিকলগুলো তৈরি হবে, অর্থাৎ এগ তৈরি হচ্ছে। 13 থেকে 15 দিনের মধ্যে এখানে ওভুলেশন ঘটবে, অর্থাৎ ডিম এগ রিলিজ হবে এবং এগ রিলিজ হওয়ার পরে সেটাতে ওয়েট করবে কোথায়? এর অ্যাম্পোলাইড এই পোর্শনটাতে, অ্যাম্পুলা পোর্শনে ওয়েট করবে, যাতে কোন সেক্সুয়াল ইন্টারকোর্স হয় তাহলে স্পার্ম আসবে এবং সে নিষেক ঘটবে। তারপরে এই 15 থেকে শুরু করে এই 29 দিন পর্যন্ত কি হবে? যদি নিষেক ঘটে যায় তাহলে তোমার স্পার্মটা গিয়ে বা জাইগোটটা গিয়ে এখানে কি হবে? ইমপ্লান্ট হয়ে যাবে এবং এখান থেকে কর্পাস লুটিয়াম থাকলে যে কর্পাস লুটিয়াম থেকে প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হবে, যা এন্ডোমেট্রিয়াম ওয়ালটাকে ধরে রাখবে, অর্থাৎ প্রেগনেন্সিটাকে ধরে রাখবে। এবং পুরো প্রেগনেন্সি পর্যন্ত, অর্থাৎ 9 মাস 10 দিন পর্যন্ত তোমার কি হচ্ছে? এই কর্পাস লুটিয়াম সতেজ থাকবে এবং হরমোন ক্ষরণ করতে হবে, প্রেগনেন্সি নষ্ট না হয়। কিন্তু যদি নিষেক না হয় তাহলে কর্পাস লুটিয়ামগুলো আবার নষ্ট হয়ে যাবে, এগটা 48 ঘন্টা পরে নষ্ট হয়ে যাবে, পরের মাসে আবার নতুনভাবে তোমার গ্রাফিয়ান ফলিকল তৈরি হতে শুরু করবে এবং আগের এন্ডোমেট্রিয়াম ওয়ালটা আবার সেট হয়ে যাবে। The cycle starts with the menstrual phase. তো এই সাইকেলটা স্টার্ট কোথা থেকে? menstrual phase থেকে। When menstrual flow occur at its 3 to 5 days, 3 থেকে 5 দিন পর্যন্ত বলছে ব্লিডিং হচ্ছে menstrual phase। এটা 3 দিনও হতে পারে, 5 দিন হতে পারে, 7 দিনও হতে পারে, ওটা পার্সন ওয়াইজ ভ্যারি করে। The menstrual flow results due to breakdown of endometrium lining of the uterus and its blood vessel, which forms liquid that comes out through vagina. তাহলে এবার হচ্ছে কি যে এখানে যে এন্ডোমেট্রিয়াম সলিড ওয়ালটা ছিল, ওর মধ্যে যে ব্লাড ভেসেলগুলো ছিল সেগুলো সবগুলো কেটে কেটে বাইরে বেরিয়ে আসবে, লিকুইড আকারে বেরিয়ে, লিকুইড মানে ব্লাড আকারে বেরিয়ে। লিকুইড ব্লাড আকারে কারণ সেখানকার যে ব্লাড, সেই ব্লাডটা জমাট হয় না, কারণ ব্লাড ক্লট হয় না, ডু নট ব্লাড ক্লট। কেন? ওখানে ফাইব্রিন বলে একটা কেমিক্যাল সাবস্টেন্স থাকে যেটা রক্তকে জমাট বাঁধতে দেয় না। ওই জন্য মেনস্ট্রুয়াল ফ্লোর ব্লাড সবসময় লিকুইড আকারে থাকবে। যদি কারোর ক্ষেত্রে মেনস্ট্রুয়াল ব্লাড অর্থাৎ মাসিকের যে রক্ত ঝরে আসে, যদি ক্লট আকারে আসে অর্থাৎ জমাট বেঁধে আসে, তাহলে ভাবতে হবে ওটা মাসিক চক্রের রক্ত নয়, ওটা কোনো ইনফেকশন কিছু একটা ঘটেছে, ইনফেকশন হয়েছে। কিন্তু যেটা লিকুইড আকারে আসলে তাহলে একটু নর্মাল ব্লাড বেরিয়ে আসছে, অর্থাৎ এটা হচ্ছে নর্মাল আকারে, অর্থাৎ লিকুইড ফ্লো আকারে ফ্লো হবে। Menstruation only occurs if the released ovum is not fertilized. Menstruation কখন হচ্ছে? যদি আমার এই যে ওভাম অর্থাৎ এগটা যদি ফার্টিলাইজেশন নিষিক্ত না হয় তবে আমাদের মেনস্ট্রুয়াল সাইকেলে, কারণ যখন যদি নিষেক হয়ে যায় তাহলে কি হবে? আমাদের মেনস্ট্রুয়াল সাইকেল পুরো প্রেগনেন্সি পিরিয়ডে বন্ধ থাকে। ল্যাক অফ মেনস্ট্রুয়েশন মে বি ইন্ডিকেটিভ অর অফ প্রেগনেন্সি। তাহলে যখন আমার দেখা যাবে যে কোন মেয়ের প্রেগনেন্সি পুরো অফ হয়ে গেছে, অফ হওয়ার মানে হচ্ছে তার মধ্যে প্রেগনেন্সি চলে এসছে। কারণ প্রেগনেন্সি পিরিয়ডে কি হবে? এই কর্পাস লুটিয়াম সজীব অবস্থায় থাকবে এবং এখান থেকে কন্টিনিউ প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ হবে, যা এই মেনস্ট্রুয়েশনকে অফ রাখবে এবং তোমার প্রেগনেন্সি পিরিয়ডকে কন্টিনিউ রাখবে। হাউএভার, যদিও ইট মে অলসো বি কজড ডিউ টু সাম আদার আন্ডারলাইন কজেস লাইক স্ট্রেস, পোর হেলথ এটসেট্রা। আবার অনেক সময় এটা হতে পারে যে মেনস্ট্রুয়েশন হচ্ছে কিন্তু ব্লিডিং হচ্ছে না, কারণ হচ্ছে যে তার মধ্যে পুষ্টির অভাব, আয়রনের অভাব, ব্লাডের অভাব রয়েছে, সেক্ষেত্রে কিন্তু হতে পারে। The menstrual phase is followed by the follicular phase. menstrual phase এর পরে কি হচ্ছে? follicular phase, যখন তোমার গ্রাফিয়ান ফলিকলগুলো তৈরি হচ্ছে কোথায়? ওভারিতে। During this phase, the primary follicles in the ovary grow to become fully mature graphian follicle simultaneously in the endometrium of the uterus regenerate through proliferation. তাহলে এখানে ফলিকুলার ফেজ দুটো কাজ হচ্ছে, একটা হচ্ছে গ্রাফিয়ান ফলিকলগুলো আবার তৈরি হচ্ছে,
আর দ্বিতীয় কাজ হচ্ছে কি এন্ডোমেট্রিয়াম ওয়ালটা আবার নতুনভাবে তৈরি হতে শুরু করছে নতুন এগকে বা নতুন নিষিক্ত ডিম্বাণুকে স্বাগত করার জন্য। These changes in the ovary and the uterus are induced by changes in the level of pituitary and ovarian hormone. ওভারিয়ান হরমোন কি ছিল? ওভারিয়ান হরমোন হলো তোমার কি প্রোজেস্টেরন হলো আর ইস্ট্রোজেন হলো দুটো, আর পিটুইটারি হরমোন কি হয়েছিল? লিউটিনাইজিং হরমোন আর তোমার ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, এই দুটো হরমোন। বিশেষ করে ফলিকুলার ফেজে তোমার এই টাইমটা দেখ হরমোনগুলো লক্ষ্য করো, যখন আমার মেনস্ট্রুয়াল ফেজ চলছে 1 থেকে 5 দিন বা 7 দিন পর্যন্ত, সেই সময় কী হচ্ছে ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এবং লিউটিনাইজিং হরমোনের লেভেলটা মোটামুটি সেম রয়েছে। প্রথমে ফলিকুলার স্টিমুলেশন বেশি হচ্ছে, তারপর লিউটিনাইজিং হরমোনটা বেশি হচ্ছে। ফলিকুলার ফেজে তোমার লিউটিনাইজিং হরমোনের পরিমাণটা কিছুটা হলেও বাড়লো, ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের পরিমাণ কমবে। তারপর যখন ওভিউলেশন 13 থেকে 15 দিন আসছে, তখন দেখো লিউটিনাইজিং হরমোনের পরিমাণটা একদম পিকে চলে গেছে, কিন্তু ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা কম আছে। তা ওভিউলেশন ফেজে কোন হরমোন লাগলো তোমার লিউটিনাইজিং হরমোন। আর এখানে কি হলো দেখো, প্রথম থেকে ইস্ট্রোজেনের পরিমাণটা বেশি রয়েছে। কেন ইস্ট্রোজেনের পরিমাণ বেশি রয়েছে? কারণ ফলিকুলার ফেজে গ্রাফিয়ান ফলিকল কি করে ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে, সেই সময় প্রোজেস্টেরন হরমোনের লেভেলটা খুব কম থাকে। কিন্তু যখন ওভিউলেশন হয়ে গেল এবং ওভিউলেশনের সময় সবচেয়ে বেশি থাকছে কি ইস্ট্রোজেন, তার লিউটিনাইজিং হরমোন এবং ইস্ট্রোজেন এই দুটো হরমোন কি করলো ওভিউলেশন পর্যন্ত সাহায্য করলো। কিন্তু ওভিউলেশনের পরে দেখো লিউটিনাইজিং হরমোনের পরিমাণটা কমতে শুরু করছে এবং এখানে ইস্ট্রোজেনের পরিমাণটাও কমতে শুরু করছে, সে সঙ্গে প্রোজেস্টেরনের পরিমাণ বাড়ছে, কারণ কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করে আর ফলিকুলার স্টিমুলেটিং হরমোনের পরিমাণটাও বাড়তে থাকলো। The secretion of gonadotropin hormone, luteinizing and follicular stimulating hormone increase gradually during the follicular phase. তাহলে ফলিকুলার ফেজে দেখো লিউটিনাইজিং হরমোনের পরিমাণটা বাড়ছে, আবার কিছুটা হলেও ফলিকুলার স্টিমুলেটিং হরমোনটা অল্প পরিমাণে বাড়ছে। And stimulate follicular development as well as secretion of estrogen by the growing follicle. তাহলে আমার যে ইস্ট্রোজেন যে পরিমাণ, ইস্ট্রোজেনটা যখন তোমার এই ফলিকুলার ফেজে কি হরমোন ক্ষরণ হচ্ছে? ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ। এই হরমোন করতে সাহায্য করছে কে? লিউটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন, যেটা তোমার অগ্র মস্তিষ্ক থেকে ক্ষরণ হয়ে এসছে। বোথ লিউটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন অ্যাটেন এ পিক লেভেল ইন দ্য মিডল অফ সাইকেল অ্যাবাউট 14 days। তাহলে যখন আমার ওভিউলেশন হচ্ছে, অর্থাৎ এগটা যখন রিলিজ হচ্ছে ওভিউলেশন ফেজে, তখন কি হচ্ছে দেখো ইস্ট্রোজেনের পরিমাণটা হাই হচ্ছে, পিক লেভেলে যাচ্ছে, আবার লিউটিনাইজিং হরমোন এবং ফলিকুলার স্টিমুলেটিং হরমোন এদের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। র্যাপিড সিক্রেশন অফ লিউটিনাইজিং লিডিং টু ইটস ম্যাক্সিমাম লেভেল ডিউরিং দ্য মিড সাইকেল called LH surge induce rupture of Graafian follicle and thereby the release of ovum ovulation. তাহলে এই যে গ্রাফিয়ান ফলিকল, ম্যাচিওর ফলিকল, এর মধ্যে ইয়েলো কালার যে এগটা রয়েছে, সেই এগটা যখন রিলিজ হবে, রাপচার্ড হবে, এই রাপচার্ড হতে সাহায্য করছে কে? লিউটিনাইজিং হরমোন। দ্য ওভিউলেশন is followed by the luteal phase during which the remaining part of the Graafian follicle transform the corpus luteum. তাহলে এই যে তোর এগটা যখন রিলিজ হয়ে গেল, রিলিজ হওয়ার পর কোথায় আসলো? এই ফেলোপিয়ান টিউবের অ্যাম্পুলা পোর্শনে আসলো এবং এখানে যদি স্পার্ম চলে আসে, স্পার্ম, তাহলে এরা ফার্টিলাইজেশন করবে। যদি নিষেক হয় তবে এই কর্পাস লুটিয়ামটা স্থায়িত্ব হবে। কর্পাস লুটিয়াম কিছু না, এই গ্রাফিয়ান ফলিকলের বাইরে যে কভার, সেই কভারটা। আর যদি নিষিক্ত না হয় তাহলে লুটিয়ামটা ধীরে ধীরে নষ্ট হয়ে যায়। The corpus luteum secretes large amount of progesterone which is essential for maintenance of endometrium. এবার এই যে এন্ডোমেট্রিয়াম তৈরি হলো, নতুন নিষিক্ত ডিম্বাণুকে ইমপ্ল্যান্ট করার জন্য, সেটা মেনটেন করবে কে? তোমার কর্পাস লুটিয়াম। কারণ কর্পাস লুটিয়াম কি করবে? প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করবে। প্রোজেস্টেরন হরমোনই এন্ডোমেট্রিয়াম ওয়ালটাকে ঠিকঠাকভাবে মেনটেন করবে। Such an endometrium is necessary for implantation of the fertilization, ovum and other events of pregnancy. তাহলে কি করলে দেখো, কর্পাস লুটিয়ামে যে প্রোজেস্টেরন হরমোনটা ক্ষরণ হলো, এই প্রোজেস্টেরন হরমোনটার কাজ হচ্ছে তোমার এন্ডোমেট্রিয়াম ওয়ালকে নতুনভাবে তুলে ধরা, অর্থাৎ এখানে নতুন ব্লাড ভেসেল তৈরি করা এবং তাকে নিষিক্ত ডিম্বাণুর জন্য সুইটেবল করে তোলা এবং সেটাকে মেনটেন করা 9 মাস 10 দিন ধরে, পুরো প্রেগনেন্সি পিরিয়ড ধরে
তোমার সেই জিনিসটাকে মেনটেন করে হচ্ছে এই কর্পাস লুটিয়ামের কাজ। ডিউরিং প্রেগনেন্সি অল ইভেন্টস অফ দ্য মেনস্ট্রুয়াল সাইকেল স্টপ অ্যান্ড দেয়ার ইজ নো মেনস্ট্রুয়েশন। যদি প্রেগনেন্সি চলে আসে তাহলে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল পুরো প্রেগনেন্সি পিরিয়ড ধরে অফ থাকবে। ইন দ্য অ্যাবসেন্স অফ ফার্টিলাইজেশন দ্য কর্পাস লুটিয়াম ডিজেনারেট। আর যদি ফার্টিলাইজেশন বা নিষেক না হয় তাহলে পরের মাসে আবার এই যে তোমার এন্ডোমেট্রিয়াম মল তৈরি হয়েছে এটা আবার কেটে বাইরে বেরিয়ে চলে আসবে ব্লাডের আকারে, এবং কী হবে, কর্পাস লুটিয়ামটা নষ্ট হয়ে যাবে। দিস কজ ডিসইন্টিগ্রেশন অফ দ্য এন্ডোমেট্রিয়াম লিডিং টু মেনস্ট্রুয়েশন। পরবর্তী মাসে কী হলো, আবার মেনস্ট্রুয়াল সাইকেল হবে, কারণ নিষিক্ত হয়নি। আসলে এই মেনস্ট্রুয়াল সাইকেল পিরিয়ডটাই হচ্ছে একটা বডির প্রেগনেন্সি আসার বা প্রেগনেন্সির ক্যাপাসিটি তৈরি করার ধাপ। মেনস্ট্রুয়াল সাইকেল না হলে কিন্তু প্রেগনেন্সি আসবে না। যাদের ক্ষেত্রে প্রেগনেন্সি ইরেগুলার হয়ে আসে, যাদের মেনস্ট্রুয়াল সাইকেল ইরেগুলার, কখনো হচ্ছে কখনো হয় না, দেরিতে হচ্ছে, আগে পিছিয়ে হচ্ছে, তাদের ক্ষেত্রে কী হচ্ছে, LH FSH বা ইস্ট্রোজেন প্রোজেস্টেরন লেভেলের ইমব্যালেন্স রয়েছে, তাদের বডি প্রেগনেন্সি ধারণ করার জন্য পারফেক্ট না। এই মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলারভাবে হওয়ার মানে হচ্ছে তার বডিটা তোমার প্রেগনেন্সি ধারণ করার জন্য সুইটেবল। ওকে, মেকিং সাইকেল ইন হিউম্যান বিং মেনস্ট্রুয়াল সাইকেল কজ অ্যারাউন্ড 15 years of age সাইকেল সিজেস, মানে 50 বছরে গিয়ে এই মেনস্ট্রুয়াল সাইকেল, মানে 45 থেকে 50 বছরের মেয়েদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেল অফ হয়ে যায়, এবং সেইটাকে অফ হয়ে যায় অর্থাৎ ফিমেল বডি বাচ্চা ধারণ করার ক্ষমতা প্রায় হারিয়ে ফেলে। এটাকে বলা হয় মেনোপোজ। তাহলে স্টার্ট যখন হলো পুবার্টি পিরিয়ডের পরে তখন সেটাকে মেনার্চি বলছি, আর যখন স্টপ হয়ে গেল তখন মেনোপোজ বলা হয়। তাহলে মোটামুটি 14 থেকে 16 বছর থেকে শুরু করে 45 থেকে 50 বছরের মধ্যে ফিমেল বডির তোমার মেনস্ট্রুয়াল সাইকেলটা অফ হয়ে যাচ্ছে। মেল বডিতে স্পারমাটাইজেশন প্রসেসটা তোমার হোল লাইফ চলতে থাকছে, কিন্তু ফিমেল বডিতে একটা লিমিটেড পিরিয়ডের মধ্যে চলে। Cyclic menstruation is an indicator or normal reproductive phase extends between menarche and menopause. তাহলে এই যে তোমার রজতচক্র বা মেনস্ট্রুয়াল সাইকেল যে প্রত্যেক মাসে এক সময় শুরু হচ্ছে, এক সময় শেষ হচ্ছে, আবার সাইকেল আকারে পরবর্তী মাসে চলছে, এটা কিন্তু একটা নর্মাল রিপ্রোডাক্টিভ অ্যাক্টিভিটি যেটা মেনার্চি থেকে মেনোপজ পর্যন্ত চলে। তাহলে মেনস্ট্রুয়েশন হাইজিন কি করবে, তুমি মেনটেন করবে। মেনটেন ইজ এ হাইজিন অ্যান্ড স্যানিটাইজেশন ডিউরিং মেনস্ট্রুয়েশন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। কারণ মেনস্ট্রুয়ালের সময় যেহেতু ব্লিডিং আসে, ব্লাড আসে, সে ব্লাডটা আসার জন্য কী হচ্ছে, এখানে বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়াল বা ভাইরাল বা ফাঙ্গাল ইনফেকশন হওয়ার চান্স থাকে, তাই প্রপার মানে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করতে হবে। টেক ব্যাথ অ্যান্ড ক্লিন ইউর সেলফ রেগুলারলি, প্রতিদিন স্নান করতে হবে এবং প্রপারলি নিজেকে পরিষ্কার রাখতে হবে। ইউজ স্যানিটারি ন্যাপকিনস অর ক্লিন হোমমেড প্যাড, এবং প্রতিদিন স্যানিটারি ন্যাপকিন বা কোন প্যাড ইউজ করতে হবে। চেঞ্জ স্যানিটারি ন্যাপকিনস অর হোমমেড প্যাডস আফটার এভরি 4 to 5 hours, এবং 4 থেকে 5 ঘন্টা পর পর স্যানিটারি ন্যাপকিন ও প্যাডটাকে চেঞ্জ করতে হবে। কারণ যেহেতু ব্লাড আসছে, ব্লাড হচ্ছে ইনফেকশনের একটা জায়গা, এখানে ইনফেকশন হওয়ার, কন্টামিনেশন হওয়ার চান্স থাকবে। অ্যাজ পার দ্য রিকোয়ারমেন্ট dispose of the use of sanitary napkins, properly wrapping it with used paper. তাহলে স্যানিটারি ন্যাপকিনকে ডিসপোজ করে দিতে হবে, অর্থাৎ নষ্ট করে দিতে হবে, তাকে প্রপারলি মুড়ে ফেলে দিতে হবে। ডু নট থ্রো দ্য ইউজড ন্যাপকিনস অ্যান্ড ড্রেন পাইপ অর টয়লেট ইন দ্য ওপেন এরিয়া। ন্যাপকিনের মধ্যে প্লাস্টিক থাকে, সেই প্লাস্টিকটা যে কোনো জায়গায় জমা হয়ে গেলে সেটা ব্লকেজ করতে পারে ড্রেনের বা তোমার হচ্ছে টয়লেটের, ওই জন্য ড্রেন বা টয়লেটে ন্যাপকিন ফেলতে হবে, প্রপার জায়গা থেকে কাগজে মুড়ে ফেলে দিতে হবে। আফটার হ্যান্ডলিং দ্য ন্যাপকিন ওয়াশ হ্যান্ডস উইথ সোপ, তারপর কী হচ্ছে, যখন ন্যাপকিন ফেলে দেবে তার হাতটা ভালোভাবে ধুবে। তো প্রপারলি হাইজিনিক সিস্টেম মেনটেন করতে হবে ডিউরিং মেনস্ট্রুয়াল সাইকেল। এবার ওস্ট্রাস বা ইস্ট্রাস সাইকেল। এবার ওস্ট্রাস বা ইস্ট্রাস সাইকেল হচ্ছে কি অকার্স ইন নন প্রাইমেট। তাহলে মেনস্ট্রুয়াল সাইকেল হলো আমাদের হিউম্যান বিংয়ের ক্ষেত্রে। এবার হচ্ছে প্রাণী নন প্রাইমেটসের ক্ষেত্রে, ডগ, ক্যাট, এদের ক্ষেত্রে যে কী হচ্ছে, তোমার নন প্রাইমেটসের ক্ষেত্রে হচ্ছে ইস্ট্রাস সাইকেল, ফিমেলস। ইট ইজ দ্য সাইক্লিক চেঞ্জেস অকার ডিউরিং দ্য রিপ্রোডাক্টিভ ফেজ অফ অ্যান অ্যানিমাল। ওখানে যেমন আমরা 4টে ফেজ পেলাম, মেনস্ট্রুয়াল ফেজ, রিপ্রোডাক্টিভ ফেজ, ফলিকুলার ফেজ, ওভুলেটরি ফেজ এবং তোমার লুটিয়াল ফেজ। সেম একইভাবে তোমার এখানে
বিভিন্ন ফেজ পাওয়া যায়। ইট ইজ কন্ট্রোলড বাই ভ্যারিয়াস হরমোন, এটাও কিন্তু কন্ট্রোল করে বিভিন্ন ধরনের হরমোন। দ্য এস্ট্রাস সাইকেল স্টার্টস অ্যাট দ্য অনসেট অফ সেক্সুয়াল ম্যাচুরিটি অ্যান্ড স্টপস ডিউরিং প্রেগনেন্সিস। তাহলে এটা সেক্সুয়াল ম্যাচুরিটি আসার সঙ্গে সঙ্গে শুরু হয় এবং প্রেগনেন্সির সময় স্টপ থাকে। দ্য ফ্রিকোয়েন্সি অ্যান্ড ডিউরেশন অফ দ্য সাইকেল ভ্যারি ইন ডিফারেন্ট অ্যানিমালের ক্ষেত্রে এর হওয়ার সম্ভাবনা, কারণ কারোর ক্ষেত্রে বছরে 2 বার 3 বার বাচ্চা হচ্ছে, কারোর ক্ষেত্রে হয়তো 2 বছর 3 বছরে 1 বার বাচ্চা হচ্ছে, কোন অ্যানিমালের ক্ষেত্রে। তো সবার ক্ষেত্রে এই জিনিসটা আলাদা হয়। তো ফেজ অফ স্ট্রাস সাইকেলে কী কী ফেজ দেখতে পাওয়া যাচ্ছে? প্রথম হচ্ছে প্রি স্ট্রাস সাইকেল, তারপর স্ট্রাস সাইকেল, তারপর হচ্ছে মেটাস্ট্রাস, আর ডায়োস্ট্রাস আর অ্যানোস্ট্রাস। তাহলে ফার্স্ট বলছে প্রোস্ট্রাস। প্রোস্ট্রাস মানে স্ট্রাস সাইকেল শুরু হওয়ার আগের স্টেজ। ইট ইজ এ ফলিকুলার ফেজ। ফলিকুলার ফেজ মানে যখন গ্রাফিয়ান ফলিকলগুলো তৈরি হয়, যার মধ্যে এগ তৈরি হয়। স্টার্ট ডেভেলপিং অ্যান্ড সিক্রেট ইস্ট্রোজেন। তার কি হচ্ছে, এই সময় ফলিকুলার ফেজে গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে এবং এই সময় ইস্ট্রোজেন হরমোনটা ক্ষরণ হচ্ছে, ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হয়। দ্য ইউটেরাস লাইনিং অর এন্ডোমেট্রিয়াম স্টার্টস টু ডেভেলপ অ্যান্ড দ্য ভেজাইনাল এপিথেলিয়াম প্রলিফারেট। তাহলে ভেজাইনাল এপিথেলিয়াম বলতে বোঝা যাচ্ছে এই যে ভেজাইনার মধ্যে যে এপিথেলিয়াম আবরণী করা রয়েছে সেটা তোমার স্টার্ট, এখানে স্টার্টিং ফেজ, যখন তোমার হচ্ছে কি ভেজাইনাল এপিথেলিয়াম যেখানে তোমার বাচ্চারা ধারণ করবে সেটা ডেভেলপ হচ্ছে, গ্রাফিয়ান ফলিকল তৈরি হচ্ছে এবং ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ হচ্ছে। নাম্বার 2 হলো স্ট্রেস ফেজ, এটাকে বলা হচ্ছে হিট ফেজ, পিরিয়ডস অফ হিট। এই সময় কিন্তু ফিমেল বডি রেডি হয় মেটিংয়ের জন্য। ইন দিস ফেজ দ্য ফিমেল ইজ সেক্সুয়ালি রিসেপটিভ মানে ওরা এবার মেলদের সঙ্গে সঙ্গম লিপ্ত হওয়ার জন্য যেটা রেডি করে রেখেছে, প্রিপেয়ার্ড হয়েছে। ওভুলেশন অকার ইন দিস ফেজ, এই সময় কি হচ্ছে, এগটা রিলিজ হচ্ছে। এগ কখন রিলিজ হবে? যখন এগ রিলিজ হবে তখনই এগটাকে নিশ্চিত করার জন্য তোমার স্পার্ম দরকার পড়বে। এবার সেই স্পার্মকে অ্যাট্রাক্ট করার জন্য ওভুলেশনের টাইমে বডি খুব বেশি হাইপার অ্যাক্টিভ হয়ে যাবে, অর্থাৎ বডি খুব বেশি রিসেপটিভ হয়ে যাবে। The female gets attracted to male and ready to mating. It might be visible through various signs. যেমন তুমি দেখতে পাবে বিড়াল অনেকক্ষণ ঝগড়া করে মেটিংয়ের আগে, দেখবে, কারণ এটা হচ্ছে ওদের সিমটমস যে এই সময় ওরা রেডি হয়ে গেছে এবং মিটিং হবে। মেটাস্ট্রাস সাইকেল, ইট ইজ দ্য লুটিয়াল ফেজ হোয়ার দ্য কর্পাস লুটিয়াম ডেভেলপ ফ্রম দ্য রাপচার ফলিকল। তাহলে কি হচ্ছে, এখানে ওভুলেশন এগটা বেরিয়ে পড়েছে, গ্রাফিয়ান ফলিকলের বাইরের দিকে যে আবরণ সেটা তোমার রেডি হয়ে গেছে, এটা মেটাস্ট্রাস সাইকেল হচ্ছে, কারণ ওটা কি করবে, প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করবে। ডায়োস্ট্রাস সাইকেল, দ্য কর্পাস লুটিয়াম প্রডিউস প্রোজেস্টেরন হরমোন। তাহলে যে কর্পাস, একই জিনিস, আলাদা কিছু না। প্রথমে হচ্ছে কি প্রোস্ট্রাস সাইকেলে ফলিকুলার গ্রাফিয়ান ফলিকল তৈরি হলো, ইস্ট্রোজেন তৈরি হলো, তারপর এন্ডোমেট্রিয়ামটা অ্যাক্টিভ হলো। স্ট্রাস সাইকেল হিট ফেজ, এর সময় ফিমেল বডি মেল বডিকে অ্যাট্রাক্ট করছে এবং ওভুলেশন ঘটাচ্ছে। মেটাস্ট্রাস সাইকেল যেখানে হচ্ছে কর্পাস লুটিয়াম ফেজ, কর্পাস লুটিয়াম কন্টিনিউয়াসলি প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করছে এবং ডায়োস্ট্রাস প্রোজেস্টেরন হরমোন ক্ষরণ করলো এবং কি হলো যে এখানে ইমপ্লান্টেশন হলো, কারণ প্রোজেস্টেরন কখন ক্ষরণ কর্পাস লুটিয়াম কখন অ্যাক্টিভ থাকবে, যখন নিষেক হয়ে যাবে, নিষেক না হলে কিন্তু কর্পাস লুটিয়াম অ্যাক্টিভ থাকে না, ইমপ্লান্টেশন করতে হবে। এবং অ্যানোস্ট্রাস সাইকেল, দিস ইজ দ্য রেস্টিং ফেজ অফ দ্য ফেজ অফ সেক্সুয়াল ইনঅ্যাক্টিভিটি। তাহলে অ্যানোস্ট্রাস মানে এবার পুরো সেক্সুয়াল পিরিয়ড কমপ্লিট হয়ে গেল, এবার যদি তোমার নিষিক্ত হয়ে যায় এবার বডিটা রিল্যাক্সে যাবে, এবার প্রেগনেন্সি পিরিয়ডে প্রেগনেন্সি ধারণ করবে। ইট ইনক্লুডস বাই প্রেগনেন্সি ল্যাকটেশন, প্রেগনেন্সি মানে এর সময় বাচ্চা ধারণ করলো, বা হতে পারে তোমার যে ল্যাকটেশন, অথবা বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, ইলনেস অসুস্থ হতে পারে, এজ, সেশন or time of the year in sensual breeders। তাহলে কি সেজনাল ব্রিডার কি, সে প্রত্যেক ঋতুতে বাচ্চা জন্ম দেবে। তাহলে আমার প্রথমে হচ্ছে প্রোস্ট্রাস সাইকেল, যখন ফলিকল তৈরি হলো, কর্পাস তোমার ইস্ট্রোজেন হরমোন তৈরি হলো এবং তৈরি হলো কি এন্ডোমেট্রিয়াম তৈরি হতে শুরু করলো। দ্বিতীয় হচ্ছে ওস্ট্রাস সাইকেল, যখন ওভিউলেশন হচ্ছে মেলকে অ্যাট্রাক্ট করছে নিজের দিকে মিটিংয়ের জন্য। মেটাস্ট্রাস সাইকেল, যখন এগটা রিলিজ হয়ে গেল এবং কর্পাস লুটিয়াম পড়ে থাকলো। ডায়োস্ট্রাস সাইকেল, কর্পাস লুটিয়াম প্রোজেস্টেরন ক্ষরণ করলো এবং প্রেগনেন্সিটাকে ধারণ করলো। অ্যানোস্ট্রাস সাইকেল কি হলো, এবার বডি রিল্যাক্স চলে গেল, হয় প্রেগনেন্সি ধারণ করে নিল, প্রেগনেন্সি অবস্থায় থাকলো। এটা একটা ইঁদুরের তোমার হচ্ছে রিপ্রোডাক্টিভ অর্গানের ছবি দেওয়া হয়েছে।
এটা ওদের হরমোনাল লেভেল, কখন কোনটা বেশি হচ্ছে সেটা হচ্ছে এখানে দেওয়া আছে। ওভুলেশন ফেজ, আমাদের ওভুলেশন ফেজে কী হচ্ছে, তোমার ওই লিউটিনাইজিং হরমোনের পরিমাণটা বেড়ে যাবে, তারপর তোমার ইস্ট্রোজেনের পরিমাণটা বেড়ে যাবে, ইস্ট্রোজেন, বাকি সময় তোমার প্রোজেস্টেরনের পরিমাণটা বাড়বে, এরকমভাবে তোমার সাইকেলগুলো আছে। এবার আমরা দেখে নেব যে ইস্ট্রোজেন এবং ইস্ট্রাস আর মেনস্ট্রুয়াল সাইকেলের মধ্যে পার্থক্য কী। ইস্ট্রাস সাইকেলটা দেখতে পাওয়া যাচ্ছে কোথায়, ক্যাট, ডগ, হর্স অর্থাৎ নন প্রাইমেটসের মধ্যে, নন প্রাইমেটস এদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। আর মেনস্ট্রুয়াল সাইকেল হিউম্যান, মাঙ্কি, এটা প্রাইমেটসদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। 2 নম্বর প্রশ্ন বলছে, পয়েন্ট বলছে অনলি ডিউরিং দ্য ওভুলেশন প্রসেস ইজ ফিমেল সেক্সুয়ালি অ্যাক্টিভ, মানে যখন ওভুলেশন ফেজ হবে তখনই ফিমেল বডি সেক্সুয়ালি অ্যাক্টিভ হবে, অর্থাৎ অ্যাট্রাক্ট করবে, অর্থাৎ সেক্সুয়াল ইন্টারকোর্সের চাহিদা বাড়বে। ওভুলেশন হ্যাজ নো কানেকশন, ওভুলেশনের সঙ্গে কানেকশন নেই, এরা হচ্ছে তোমার স্ট্রাস ফেজে বা হিট ফেজে তোমার সেক্সুয়ালি অ্যাক্টিভ হবে। 3 নম্বর হচ্ছে ইন কেস অফ কনসেপশন ডাজ নট টেক্স প্লেস দ্য এন্ডোমেট্রিয়াম গেটস অ্যাবজর্ব। কনসেপশন মানে হচ্ছে যদি তোমার ফার্টিলাইজেশন না হয় তাহলে কি হবে, সেখানে ইমপ্লান্টেশন হবে না, ইমপ্লান্টেশন হলে তোমার এন্ডোমেট্রিয়ামটা কি হচ্ছে বাইরের দিকে চড়ে আসবে না। ক্যাট ডগের ক্ষেত্রে কি হয়, ওদের মেনস্ট্রুয়াল সাইকেল হয়, কিন্তু সেক্ষেত্রে তোমার ক্যাট ডগ বাইরের দিকে, ক্যাট ডগের ক্ষেত্রে বাইরের দিকে ব্লিডিং হয় না, ওদের বডিতে সেটা অ্যাবজর্ব হয়ে যায়। এস্ট্রাস সাইকেলে কিন্তু মেনস্ট্রুয়াল সাইকেল কি হয়, এন্ডোমেট্রিয়ামটা সেটিং হয়ে বডির বাইরে চলে আসে। 4 নম্বর হচ্ছে মার্কড বাই ভিজিবল সাইন্স অন ফিমেল জেনিটালিয়া, কারণ এই সময় কি হচ্ছে যে এস্ট্রাস সাইকেলে কি হয়, এদের হয় না রিপ্রোডাক্টিভ, তোমার ব্লিডিং হয় না ঠিকই, কিন্তু এদের কি হয় যে জেনিটাল অর্গানটা রেড কালার, রেডিশ হয়, অনেক সময় রেডিশ হয়ে যায়, অনেক সময় সুয়েল হয়ে যায়। কিন্তু মেলদের ক্ষেত্রে কি হচ্ছে, মার্কড বাই ডিসচার্জ অফ ব্লাড, মানে ব্লাড ডিসচার্জ হচ্ছে, তখন আমরা বুঝতে পারছি। এবার মেনস্ট্রুয়াল সাইকেলে কিছু ডিসঅর্ডার হয়। অ্যামিনোরিয়া, যদি মেনস্ট্রুয়াল ব্লিডিং না হয়, অর্থাৎ অপুষ্টির বেশিরভাগ ক্ষেত্রে অপুষ্টির জন্য ব্লাডটা বেরিয়ে আসে না, তখন সেটা হচ্ছে অ্যামিনোরিয়া বলা হয়। ডিসঅ্যামিনোরিয়া, পেইনফুল মেনস্ট্রুয়েশন ক্যাম্প, মেনস্ট্রুয়াল সাইকেল খেলে কি ব্যথা হবে, এটা স্বাভাবিক, সেখানে হালকা হিট দিয়ে বা তোমার জিঞ্জার লিকার চা খেয়ে তোমার এগুলো ব্যথা কমবে, ওকে, কিন্তু বিভিন্ন মেডিসিন ইউজ করলে ব্যথা কমবে, কিন্তু যখন এই ব্যথাটা এক্সেসিভ লেভেলে হবে তখন সেটা দেখতে হবে কোনো ইনফেকশন হয়েছে ওখানে, এটা ডিসঅ্যামিনোরিয়া হয়। মেনোরাজিয়া, হেভি আর প্রলং মেনস্ট্রুয়াল সাইকেলের ব্লিডিংটা অল্প স্বল্প হয়, কিন্তু যদি খুব বেশি পরিমাণ ব্লিডিং হতে শুরু করে তখন সেটা কিন্তু অ্যাবনর্মালিটি, সেটা মেনোরাজিয়া বলা হয় এটাকে। ফাইব্রয়েডস, নন ক্যান্সারাস আউটগ্রোথ ইন দ্য ইউটেরাস, অর্থাৎ ক্যান্সার না, কিন্তু অনেক সময় টিউমারের মতো বা ক্যান্সারের মতো হয়ে গেছে, নন ফাইব্রাস, অর্থাৎ কোলাজেন ফাইবার না, নর্মালি ফ্লুইড টাইপের হয়ে যেতে পারে। এন্ডোমেট্রিওসিস, এ কন্ডিশন দ্যাট ক্যান কজ ইরেগুলার পেইনফুল, তাহলে ইরেগুলার পেইনফুল পিরিয়ডের ক্ষেত্রে এন্ডোমেট্রিওসিস রোগ হয়। পলিসিস্টিক ওভারিস সিনড্রোম, পিসিওএস, এটা খুব কমন এখন মেয়েদের মধ্যে, যে সেখানে সিস্ট তৈরি হচ্ছে, ওভারি চারিদিকে সিস্ট, অর্থাৎ যে এগগুলো তৈরি হচ্ছে এগুলো তোমার ম্যাচিওর হতে পারে না, সেগুলো সিস্ট আকারে বডির বাইরে জমা হয়ে যায়, সিস্ট। এ কন্ডিশন দ্যাট কজ ইরেগুলার পেইনফুল পিরিয়ড হয়। ইউট্রাইন ব্লিডিং দ্যাট ক্যান কজ বাই মেনি কন্ডিশন, নর্মালি মেনস্ট্রুয়াল সাইকেল সহ অনেক কন্ডিশনে ব্লিডিং হতে পারে। তো আশা করি তোমাদের মেনস্ট্রুয়াল সাইকেলটা বুঝতে অসুবিধা হবে না। তো ভিডিও দেখার জন্য তোমার থ্যাংক ইউ। কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো।